এনবিআরের অচল অবস্থা নিরসনে হার্ডলাইনে সরকার। রাজস্ব বিভাগের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণার সিদ্ধান্ত। কর্মীদের কাজে ফেরার নির্দেশ। শাটডাউন কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। আমাদের আলোচনার জন্য আমাদের দিকের আহ্বান হচ্ছে শর্তহীন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৮ আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। যথাসময়ে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী নিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হওয়ায় ছাত্র জনতাকে নিয়ে ৩ আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। আনুপাতিক পদ্ধতির নামে নির্বাচন পেছাতে মাঠে একদল লোক, অভিযোগ বিএনপির। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা জামাতের। কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলায় মূল আসামিসহ গ্রেফতার ৫। দ্রুত বিচার হবে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চক্রান্তে ক্ষোভ। এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি অর্থবছরে এসেছে রেকর্ড $৩,০০৪ কোটি রেমিটেন্স। রিজার্ভ বেড়ে $২৬ বিলিয়ন। হুন্ডি বন্ধ করে আরও চমক দেওয়ার পরামর্শ। রাজস্ব বোর্ডের সব দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে সকল কর্মীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকে অগ্রহণযোগ্য তুলে ধরে অর্থনীতি ক্রমাগত ক্ষতি হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার দপ্তর। এমন পরিস্থিতিতে অতি জরুরি বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চলমান রাখার স্বার্থে রাজস্ব বোর্ডের সকল দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকেই কর্মীরা জড়ো হন আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে। রাজস্ব আহরণ কার্যক্রম বন্ধ রেখে চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমাদের যে মেইন দাবি এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। শাটডাউনের ফলে কাস্টম হাউসগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। অতিরিক্ত কাজের মাধ্যমে রাজস্ব আহরণ পুষিয়ে দেওয়া হবে বলে জানান ঐক্য পরিষদের নেতারা। আমাদের যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতির আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল রেভিনিউ আমরা আদায় করে সেই সমস্যা পুষিয়ে দিই। শনিবার ব্যবসায়ী নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, রাজস্ব বোর্ডের শাটডাউনের ফলে প্রতিদিন প্রায় ২৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক চলছে। এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে।
অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের যে বৈঠকটি বিকেল 5:30টায় শুরু হয়েছিল সেই বৈঠকটি কিছু সময় আগে শেষ হয়েছে এবং আমরা সাংবাদিকরা অর্থ উপদেষ্টার কাছে বৈঠকের বিষয়ে জানতে চেয়েছি। তিনি আসলে কোনো মন্তব্য না করে তার কক্ষে তিনি প্রবেশ করেছেন এবং তারপরে আমরা জানতে চেয়েছিলাম ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে যে আসলে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটিতে কি বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্তে তারা আসতে পেরেছেন কিনা। তো আসলে তারা বলেছেন যে এই বিষয়ে তারাও এখন কোনো বক্তব্য দেবেন না। তারা বলছেন যে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে এখন তারা এখান থেকে যাওয়ার পরে এনবিআর কর্মকর্তাদের সাথে তাদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকটি হওয়ার পরে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা পরে তারা ব্রিফ করে সাংবাদিকদের আজকের যে বৈঠক হয়েছে সেটির বিষয়েও যেমন জানাবেন, তেমন একই সাথে এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে কি সিদ্ধান্তে তারা আসতে পেরেছেন বা এই যে একটি অচলাবস্থা চলছে সেই পুরো অচলাবস্থার একটি কংক্রিট সিদ্ধান্তে তারা আসতে পারবেন এমনটি তারা মনে করছেন। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এই মুহূর্তে এই সম্প্রতি যে বৈঠকটি শেষ হয়েছে সেই বৈঠকের ব্যাপারে কোনো তথ্য তারা দেবেন না। সব মিলিয়ে একসাথে এখন থেকে 2 থেকে 2.5 ঘন্টা পরে তারা একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানাবেন সব বিষয়ে। তো আসলে জানেন যে কমপ্লিট শাটডাউনের কারণে ব্যবসায়ীরা বা ব্যবসা বাণিজ্যে যে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই বিষয়ে গতকালকেও ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে আমরা সারা দেশেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে একটি বড় ধরনের খারাপ প্রভাব, ক্ষতিকর প্রভাব পড়েছে, যার বিস্তারিত আসলে বিভিন্ন সময় ব্যবসায়ীরা আমাদের কাছে তুলে ধরেছেন। তো সব মিলিয়ে এই যে একটি অচলাবস্থা চলছে এবং সংস্কারের প্রেক্ষিতে সংস্কারের দাবির কারণে যে অচলাবস্থা বা যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই পুরো সমস্যাটির একটি কংক্রিট সমাধান আসলে কি আসে সেটি সময় গেলে বোঝা যাবে। তো এখন পর্যন্ত বলা যায় যে অর্থ মন্ত্রণালয় বা ইন্টারিম গভর্নমেন্ট এবং অর্থ মন্ত্রণালয় থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু শক্ত পদক্ষেপের কথাই বলেছেন যে এই যে কমপ্লিট শাটডাউন চলছে এর ভিত্তিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা যে ক্ষতিকর প্রভাব তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্যে যে খারাপ প্রভাব পড়েছে তা কিন্তু তারা কঠোর হস্তে দমন করবেন সেই সমস্যাগুলো সমাধানে। এবং যার প্রেক্ষিতেই আসলে আমরা আশা করছি যে আজকের ব্যবসায়ীদের যে বৈঠক সেই বৈঠকে এবং পরবর্তীতে এনবিআর কর্মকর্তাদের সাথেও ব্যবসায়ীদের যে বৈঠক সেই বৈঠকের প্রেক্ষিতে একটি সুন্দর সমাধান আসবে এমনটি আমরা আশা করছি। তো এই ছিল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অর্থ উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম অর্থ মন্ত্রণালয়ে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। এদিকে এনসিপি নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 4 চাঁদাবাজকে গ্রেফতার করেছে সংস্থাটি। আন্দোলন ছেড়ে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক। যদিও সংস্থাটির দাবি আন্দোলনের সঙ্গে অনুসন্ধানের সম্পৃক্ততা নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে চাঁদা দাবিকারী ভুয়া দুদকের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, 23টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। ইতিমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106 হটলাইনে ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। তাদের সহযোগিতায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস ও 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অপরাধে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে আসামির নাম। ভুয়া মামলা ঠেকাতে এমন বিধান যুক্ত করে আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি ১৬ জুলাই শহীদ দিবস আর ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এ সময় উপদেষ্টা জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয়। অল্প দিনের মধ্যেই শুরু হবে কার্যক্রম। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন হলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা আসিফ নজরুলের। মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মৌলিক বিষয়ে এখনও একমত হতে পারেনি সব রাজনৈতিক দল। সাংবিধানিক নিয়োগ কমিটির বিপক্ষে অনড় বিএনপি। উচ্চকক্ষ গঠন কাঠামো নিয়েও দ্বিমত আছে দলটির। এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের কারণেই আটকে আছে মৌলিক সংস্কার। জামায়াত বলছে, সংস্কার ছাড়া নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা রয়েছে। আর কমিশন বলছে, আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। সময় মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 3 দিন পর আবারও সংলাপে রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববারের আলোচনাতেও বিভিন্ন মৌলিক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছতে আলোচনা চলে। তবে 3 দিনেও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে একমত হতে পারেনি সব দল। দ্বিকক্ষ সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। জাতীয় ঐক্যের স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয়, অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও করা যেতে পারে বলে শঙ্কা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামায়াতের। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবে। কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার সেটা আমরা যেতে পারি। সাংবিধানিক পদে নিয়োগ কমিটি গঠনে আগের অবস্থানেই অনড় বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত রয়েছে দলটির। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে মৌলিক সংস্কার। আমরা আসুন একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা যে সমস্ত বিষয়ে হবে সেগুলো চার্টার করি, আর যেগুলো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে না সেগুলো বাস্তবায়ন হবে না, সেটা তো মাননীয় প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেই দিয়েছিলেন। আমরা সেই জায়গায় যাই। বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল, তাদের মতামত আমরা পক্ষে দেখছি না। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় জানিয়ে সময় মতো জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা জানান কমিশনের সহসভাপতি। 2 দিন পর আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার, তাই ছাত্র জনতাকে নিয়ে 3 আগস্ট ঘোষণাপত্র দেবে জাতীয় নাগরিক পার্টি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই ঘোষণাপত্রে হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ থাকতে হবে এবং কতদিনে শেষ হবে তা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে 36 দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
এক মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। জুলাই আগস্টের সেই মহেন্দ্রক্ষণ স্মরণে কর্মসূচি ঘোষণা করছে বিভিন্ন দল ও সংগঠন। রোববার সকালে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করবেন তারা। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। প্রশ্নোত্তর পর্বে নাহিদ জানান, জুলাই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ সময় গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে ৩০ কার্য দিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমার বিষয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন বা পূর্বের যেই এক্সিকিউটিভ যেই কমিটি ছিল, আমরা তার এই বিষয়গুলো দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগেই সংস্কার ও বিচারের রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি চেয়েছেন এনসিপি নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে একদল লোক জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে সবাই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে আনুপাতিক হারে নির্বাচন সহ ১৬ দফা দাবি তুলে ধরে ইসলামী আন্দোলন। এতে একাত্মতা জানায় জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, আনুপাতিক পদ্ধতি সহ এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। একই দিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ। পরে আমির খসরু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত সবাই। আরেক প্রশ্নের জবাবে জানান, পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে। এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। আমি তো দেখতেছি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন এবং ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল না জুলাইয়ের গণ অভ্যুত্থান। শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু। শহীদদের স্বপ্নও তাই নয়। সংবাদ সম্মেলনে পুরো জুলাই মাস এবং আগস্টের ৬ তারিখ পর্যন্ত গণ অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয় করল বাংলাদেশ। চলতি অর্থ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০০৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে ৬৩০ কোটি ডলার বেশি। এতে রিজার্ভ বেড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক চাইলে হুন্ডি নিয়ন্ত্রণ করে প্রবাসী আয়ে আরও চমক দিতে পারে। আর অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিনিময় হার চাপিয়ে না রাখলে অনেক আগেই রেমিটেন্স আয় রেকর্ড ছাড়াতো। এদিকে প্রণোদনা ৫% করা সহ বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি প্রবাসীদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
24-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে নতুন উদ্দীপনা, প্রবাসী আয়। এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ 32 বিলিয়ন বা $3,203 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। সরকার পরিবর্তনের পর রেকর্ড নজির স্থাপন প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান 2009-10 অর্থ বছরে প্রথম $1,000 কোটি ছাড়ায় প্রবাস আয়। এক দশক পর 2020-21 অর্থ বছরের পরিমাণ $2,500 কোটি ঘরে। আর 2024-25 অর্থ বছরের দুদিন বাকি রেখেই সব অঙ্ক পেছনে ফেলে প্রবাস আয় দাঁড়িয়েছে $3,004 কোটি, যা 2023-24 অর্থ বছরের চেয়ে $630 কোটি বেশি। ব্যাংকাররা বলছেন লেনদেনে হয়েছে ডিজিটালাইজ ও প্রবাস বান্ধব সেবা বেড়েছে ব্যাংকগুলোতে। তবে অবৈধ লেনদেন নিয়ন্ত্রণে রাখতে পারলে আরও সমৃদ্ধ হবে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক যেভাবে প্রণোদনা সহ অন্য নীতি সহায়তা দিচ্ছে এবং কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এখন চেঞ্জ করেছে তাদের মাইন্ডসেট এবং সার্ভিস ডেলিভারিতেও অনেক ইমপ্রুভ করেছে এবং বিশেষ করে রিমিটেন্স বেনিফিশিয়ারি দ্বারা উপকার ভোগী তাদের এখন কিন্তু সম্মান দিচ্ছে ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা মনে করেন দীর্ঘদিন নীতিগত অনিয়মের কারণেই প্রত্যাশিত রেমিটেন্স আসেনি দেশে। 10-12 বছর আগে থেকে আমাদের ক্রমান্বয়ে করা উচিত ছিল। করলে ডলারের দামটা ঠিক জায়গায় থাকলে যেটা হতো বাইরে থেকে ডলার বেশি আসতো এবং বাইরে আমরা ডলার কম স্পেন্ড করতাম। আর্থিক স্থিতিশীলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান প্রবাসী আয়ের। সংশ্লিষ্টদের দাবি প্রণোদনা সুবিধা বাড়ানো হলে আরও সুবাতাস বইবে রেমিটেন্স প্রবাহে। হয়রানি না হয় এদিক দিয়ে একটু ভালো করে সরকার, তাইলে আর একটু ভালো হবে আর কি। 2.5% ইয়ে 5% দিলে আরো একটু ভালো হতো। প্রবাসীদের সেবার পরিসর বাড়াতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। রেমিটেন্সের বিপরীতে প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে বছরে $40 বিলিয়ন সমমূল্যের প্রবাসী আয় অর্জন অনেকটা সহজ বলছেন সংশ্লিষ্টরা। আর রেমিটেন্স যোদ্ধারা বলছেন প্রবাসে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ এবং দক্ষ শ্রমিক প্রেরণে জোর দিতে পারলে বছরে $50 বিলিয়ন প্রবাসী আয় অর্জন অনেকটাই সহজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন উপদেষ্টা জানিয়েছেন দ্রুত শেষ করা হবে এই মামলার বিচার কাজ। আর এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোয় চক্রান্তে ক্ষুব্ধ দলটির নেতারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 15 দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। রোববার ভোর 5টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে পরিচালিত আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন মুরাদনগরে ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন, এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় বিএনপির উপর দোষ চাপিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি তার। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফজর আলী আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 383 জন। সবচেয়ে নাজুক অবস্থা বরগুনায়। জেলায় নতুন করে আরও 76 জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 69 জন, তালতলী উপজেলায় 1 জন এবং আমতলী ও পাথরঘাটা উপজেলায় 3 জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 154 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 107 জন, আমতলী উপজেলায় 9 জন, বেতাগীতে 3 জন, বামনায় 17 জন, পাথরঘাটায় 7 জন এবং তালতলী উপজেলায় 11 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 25 জনের মধ্যে 23 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং 1 জন
একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং একজনের বাড়ি বেতাগী উপজেলায়। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ফেরদৌসী নামের এক নারীর মৃত্যু হয়েছে। কলম্বোতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ ওয়ানডে দল। টেস্ট হারের পর একদিনের সংস্করণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে চায় টিম টাইগার। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে স্কোয়াডে ফেরা তাসকিন আহমেদ প্রথমবারের মতো করেছেন অনুশীলন। তবে প্রথম দিন হালকা চোট পাওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে বিশ্রামে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বিশ্রামে ছিলেন টেস্ট স্কোয়াডের সদস্যরাও। এদিন অনুশীলনে ফুটবল আর হালকা ওয়ার্ম আপ শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন টাইগাররা। নেটে লম্বা সময় ব্যাটিং করেন হৃদয় নাইমরা। বোলিংয়ের পর দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তাসকিন আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এনবিআর কর্মীরা কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা ঘোষণা সরকারের। অচল অবস্থা নিরসনে 5 উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন। শাটডাউনে অনড় আন্দোলনকারীরা। 8 আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এবং যথাসময়ে জাতীয় সনদ দেয়া নিয়ে সংশয় আলী রিয়াজের। ঐক্য হওয়া বিষয় নিয়েই হতে পারে বলছে বিএনপি। সরকার ব্যর্থ হওয়ায় 3 আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।